নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম। সিএএ কেন আমাদের এত প্রয়োজন এবং সিএএতে কেন আমরা আবেদন করব বাংলাদেশি আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি। দেখুন বন্ধুরা, একটু নিজস্ব ব্যক্তিগত কথা একটুখানি আমি এই ভিডিওর আগে বলছি। জানি আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবে, তবু একটু বলবো। কারণ সিএটা কেন জরুরি, কেন আমরা বাংলাদেশ থেকে আসার পর আমাদেরকে করতে হচ্ছে এবং কেন এত গুরুত্ব দিয়ে আমরা করব, সেটা আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। তো ফিরে যেতে হয় এখান থেকে 22 থেকে 23 বছর পিছনে। যখন আমি বাংলাদেশটা ছাড়লাম, আমার জন্ম বাংলাদেশের খুলনা জেলায়। আমি দেবপ্রসাদ গাইন নির্দিষ্টভাবে এখানে আজকে 23 বছর আগে এই ভারতবর্ষে চলে আসি নির্দিষ্ট কিছু কিছু কারণে। যে সমস্ত কারণে আমাদের বাংলাদেশি মানুষগুলো এখানে চলে আসতে হয়েছে, আমারও ভাগ্যে ঠিক তেমন তেমন ঘটনা ঘটেছিল। তো যাই হোক, সেই ঘটনার বিস্তারিত আলোচনা না করে আমি যখন বাংলাদেশ থেকে এই দেশে এলাম, তখন আমার আসার পর কি কি বিড়ম্বনায় পড়তে হয়েছিল সেটা একটু আমি আপনাদের আলোচনা করব। যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, আসার পরে আমি কি কি অসুবিধার মধ্যে আমাকে চলতে হয়েছিল সেটা একটু শুনুন। তা না শুনলে আপনারা এই সিএ এর গুরুত্বটা বুঝবেনই না। আমি যখন এই দেশে আসি, আসার পর আমি রাতের অন্ধকারে আমি কিন্তু সেই বাংলাদেশের ওপার দেবাটা থানা নাংলা বাজারের ওখান থেকে একটি নদী, সেই নদী পার হয়ে আমি বরুণহাটে আসি। বরুণহাট হয়ে তখন হাসনাবাদের খেওয়া পার হয়ে হাসনাবাদ থেকে আমি সোজা বারাসাতে আসি। উদ্দেশ্যহীন যাত্রা। ভারতে যখন ঢুকি মাত্র 1400 টাকা আমার পকেটে ছিল, একটা প্যান্ট আর একটা হাফ শার্ট গায়ে দেওয়া। এসে কোথায় যাব, কি করব, আমার কিন্তু কোনো কিছুই জানা বোঝার মধ্যে ছিল না। আমার যারা এখানে নিকটতম আত্মীয়, তারা কে কোথায় থাকে আমি সেটাও কিন্তু জানতাম না। আমি এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমি এখানে এসে পড়েছিলাম। তো আমার ওই লোকে বলে না যে স্টারটা আমার সেদিন কাজ করেছিল। বারাসাত আমি স্টেশনের পরে যখন নামি, তখন কোনো এক কালে বা কোনো একদিন বটিয়াঘাটা, খুলনা জেলার বটিয়াঘাটা গ্রামের এক ভদ্রলোক, নাম হচ্ছে রমেন, ভদ্রলোক কাঠমিস্ত্রির কাজ করেন এখানে। তার হয়তো কোনো না কোনো একটা ভালো উপকার আমি একদিন করেছিলাম এবং তার শ্বশুরবাড়িরও একটা উপকার আমি করেছিলাম। তাদের 4-5 বিঘা জমি নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিন। যারা দখল করে রাখতে পারে তারাই কিন্তু দখল করে খেত। আমি আমার যতটুকু ক্ষমতা ছিল, সাধ্য ছিল, সেই ক্ষমতা বলে আমি সেই জমি দখল করে তাদেরকে দিয়েছিলাম। ওরা সেই জমি জমা বিক্রি করে দেশে চলে এসেছিল। ঠিক তার 2 বছর পরে আমার জীবনের বাংলাদেশে বিপর্যয় ঘটে। সেই বিপর্যয়ের মধ্য দিয়ে আমি যখন এসে বারাসাতে দাঁড়ালাম, টিকিট কাউন্টারের ওখান থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে যাবো কোথায় ভাবছি। তবে শুনেছিলাম লেলিনগড়ে আমার জ্যাঠা এবং জ্যাঠার ছেলে জেঠিমারা থাকে, ওদের খোঁজ খবরের জন্য আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তবে আমার মনে ছিল যে আমার জ্যাঠার ছেলে যখন বাংলাদেশে গেছিল তখন বলেছিল লেলিনগড়ে বাজারে গিয়ে বলবি
যে অনুপ গাইন কাঠের কাজ করে, নাকে তিল আছে, এটা বললে সবাই আমাকে চিনবে। আমি সেইটুকু আমার মনে ছিল, শুধু ওইটুকুই ছিল আমার কাছে কুলু। তারপর আমি হাঁটতে হাঁটতে যেতে গিয়ে রবেন বাবুর সাথে দেখা। তিনি লাইন পাড়ে বসবাস করেন আজকের দিন পর্যন্ত, হৃদয়পুর লাইন পাড়ে। হঠাৎ আমাকে দেখে জড়াই ধরেছে, ধরে হাউ হাউ করে কান্না করে পড়েছে। গলায় ছিল তার একটা তুলসী মালা, টাক, ভদ্রলোক, এখন তার অনেক বয়স। বলল, দাদা তুমি কেমন আছো? ভালো আছি। আমার বাবার থেকেও বয়স তখন তার অনেক বেশি ছিল। জড়িয়ে ধরে বলছে, দাদা তুমি কেমন আছো? আমরা ভালো আছি। মুখ দেখে মনে হচ্ছে না খাওয়া দাওয়া হয়নি। দাদা চলেন আমার বাড়িতে, বুলু আপনারা দেখলে খুব খুশি হবে। বুলু অর্থাৎ ওর ওয়াইফ, ওই রবেন বুলুর ওয়াইফ। নিয়ে আসার পরে ওরা লাইন পাড়ে থাকে, অতিথি যে আপ্যায়ন, ওরা সেই পিছনের কথা না ভুলে গেছিল না। বলল যে থাকেন আমার এখানে দাদা, যতদিন খুশি। আমি বুঝতে পারছি। তো ওর ওখানে আমি পুরো 6 মাস থেকেছিলাম, ওই রবেনদার বাড়ি, ওই রেল লাইনের পাশে। ট্রেন যখন চলে যেত, ধক 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 আওয়াজ হতো, সারা রাত ঘুম হতো না, ঘুমাতে পারতাম না। এ লোকগুলো কিন্তু আমাকে এই 6টা মাস দেখে রেখেছিল। যখন আমি স্টেশনে একদিন বারাসাতে উঠলাম, জিআরপি কিন্তু আমাকে ধরলো। কোথা থেকে আসছিস, কি এই সেই বিভিন্ন রকম কথাবার্তা। আমি কান্নাকাটি করে কোনো রকমে, তখন তো আর মানে কোনো পরিচয় নেই, পরিচিতি নেই, কিছুই নেই, তাদের হাতে পায়ে ধরে কোনো রকমে, আজ থেকে সেই 23 বছর আগের কথা, তখন আমার বয়স কত ছিল? এরকম 23ই ছিল। এখন 46, 47, 48 বয়স। তো এরকম টাকা নেই পকেটে, রেলগাড়িতে যাচ্ছি, টিটিতে ধরছে, পুলিশ প্রশাসনের ডিস্টার্ব। তারপরে তো বিভিন্ন কাজবাজও এখানে এসে করেছি, বিভিন্ন বিদ্রুপ, এখানে ওখানে ঠেলা গুঁতো খেতে 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 আজকে কিন্তু আমরা এখানে আসার পর সেই আবার স্কুল পড়া, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এত কিছু করার পরেও আমরা কিন্তু মুক্তির স্বাদ পেলাম না। শিয়ালদায় গেলে বাংলাদেশি হিসেবে ধরে, দমদমে ধরে, একদিন 720 টাকা ফাইন দিলাম। বনগাঁতে একজন ভদ্রলোক, তাকে এগিয়ে দিতে গেলাম, ধরলো, 1,500 টাকা ফাইন দিলাম, ধরলো বাংলাদেশি। বারাসাতে তো এই যে সমস্যা, ব্যাপক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের উদ্বাস্তু মানুষগুলো কিন্তু ভোগ পোহাচ্ছে। গতকালকে আমি বারাসাত কোর্টে গেছিলাম, এক উকিলবাবুর সাথে কথা হচ্ছিল। উকিলবাবু বলল যে আবার কিন্তু ধরপাকড় শুরু হয়েছে বাংলাদেশিদের, এই স্টেশনে ধরছে, তোমরা একটুখানি দেখো। আমি বলে আসলাম, যদি কোনো লোক ধরে আপনারা আমাদের জানাবেন। 2024 সালে 31শে ডিসেম্বরের ভিতরে যারা ঢুকেছে তাদের যদি ধরে জানাবেন। তারপরে যদি কোনো বাংলাদেশি এসে এখানে ঢোকে, তাদের ধরলেও জানাবেন। যদি 1 টাকা ওরা নেয়, ওদের বাড়ির থেকে ওদের টিনের চাল যদি থাকে টিন খুলে নিয়ে আসবো, ইট থাকলে ইট খুলে নিয়ে আসবো এই অফিসারদের। টাকা আমরা নিতে দেবো না, সে যত বড় মাপের অফিসার হোক আর তার যত বড় ক্ষমতা থাক। 1 টাকা যদি আমাদের উদ্বাস্তুদের কাছ থেকে নেয়, একটা একটা করে ওর বাড়ির ইট খুলে নিয়ে আসবো। এইটাই আমি বলছি, আপনার সাথে থাকবেন, একদম করেই ছাড়বো, একেবারে ছাড়বই না, সে যত বড় অফিসার হোক। সেদিন এই থানাতে আমাদের সিএ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের ভেরিফাইতে যাওয়ার পরে টাকা পয়সার দাবিও করেছিল, বলেছিলাম রেকর্ডিং করবি, রেকর্ডিং করেছিল। শেষ পর্যায়ে 20 থেকে নেমে 2,000 টাকায় বলেছে, তাও দিবি না। পর মুহূর্তে কিন্তু ভেরিফাই কিন্তু করে কিন্তু পাঠানো লেগেছে। আপনারা আজকে টাকা দেওয়া শুরু করবেন, ওই ভিখারি যেগুলো হাত পাতা অভ্যাস, ওদের কিন্তু
এই অভ্যাস, হাত এইরকম থাকবে, আর একটু লম্বা হবে, একটু লম্বা হবে, এরকম লম্বা হবে, খাবে, খেতে খেতে জি বেরিয়ে যাবে, এগুলো দাঁত নখ জি বের করার সুযোগ কিন্তু আপনারা দেবেন না। যা হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বুঝে নেব। সিএতে আবেদন করবেন, সার্টিফিকেট থাকবে, শক্ত হয়ে বসবাস করবেন। কোনো চোর ছেচল বদমাশ বন্দর বন্দর গুন্ডর কথা শুনি আপনারা সিএতে আবেদন করা বন্ধ করবেন না, করবেন না, করবেন না। আমাদের কিন্তু এটা কিন্তু একটা রক্ষা কবচ, বাংলাদেশি হিন্দুদের জন্য একটা রক্ষা কবচ। আজকে 3 বছর ধরে প্রত্যেক দিন চিল্লাচ্ছি, একদিন কিন্তু বন্ধ নেই আমার এই চিল্লানো। আজকে যখন হাজার হাজার মানুষ এই সার্টিফিকেট পাচ্ছে, আমাদের ফোন করছে, অ্যাপ্রুভ মেসেজ এসে গেছে দাদা, সিএ সার্টিফিকেট এসে গেছে দাদা, এগুলো শুনে সত্যি বুক ভরে যাচ্ছে, খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন ধরনের রাজনীতির দল করে, যেমন তৃণমূল করে, তেমনও মানুষ সার্টিফিকেট পেয়েছে, তারা আমাকে বলছে দাদা সার্টিফিকেট পেয়ে গেছি। সিপিএম করে, সে বলছে সার্টিফিকেট পেয়ে গেছি, আমি সিপিএম করি, পোর্টফোলিও আছে, শুনে শান্তি লাগছে। বিজেপি করে তাদের তো অনেকেই সার্টিফিকেট পাচ্ছে, অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা বা কর্মীরা বা সমর্থক দলদি তারাও সার্টিফিকেট পাচ্ছে। আপনি যে রাজনীতি করবেন করেন, কিন্তু এটা কিন্তু আমাদের সকল রাজনীতির ঊর্ধ্বে। কারণ এই সার্টিফিকেটটা যদি থাকে, আপনি খেয়াল করবেন আপনার ভোটার তালিকায় নাম কাটা যাবে না, ভোট আপনার জল জল করবে। আর এই ভোট ভিখারিরা প্রত্যেক ভোটের আগে আগে দেখবেন আপনার কত দাম, আপনার ওখানে গলায় গামছা দিয়ে কেমন আছেন, ভালো আছেন তো, আমার ফোন নাম্বার রেখে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে দিন, যা হয় আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই, আমি হারি জিতি কোনো ব্যাপার নেই, যোগাযোগ রাখবেন। হায় রে, আমার নেতাদের কি দাপট! হ্যাঁ, ফোন নাম্বার রেখে দিন, সারা বছরও ফোন তুলবে না, কিন্তু হোয়াটসঅ্যাপে লিখে লিখে আপনার হাত মোটামুটি ব্যথা হয়ে যাক, ওর ব্যাক আর আসবে না, ফোনের পর ফোন করবেন, তুলবে না। ঠিক আছে, এটা কিন্তু ভোট পাখি, ভোট ভিখারিদের কাজ। ভোটের আগে দেখবেন সেজে গুজে, হ্যাঁ, এরা কিন্তু চলে যায়। আর কদিন পরেই আপনারা দেখবেন অমুক বিধানসভার প্রার্থীর তার খাওয়ার মেনু, কি তার খাওয়ার মেনু সেটাও দেখানো লাগবে। দুপুরে অমুক জলপান, তারপরে অমুক, তারপরে অমুক, তারপরে তমুক, এগুলো উনি খায়। হায় রে আমার মিডিয়া, ও বেটা কি খায়, কোথায় টয়লেটে যায়, কোথায় পায়খানায় যায়, এইগুলো দেখানোর জন্য ব্যস্ত। আরে যখন ওরা যায়, ওদের পিছনে পিছনে কেমন নিয়ে ছোটেন, যে সমস্ত বাড়ির কাছে গিয়ে ভোটগুলো চায়, তাদের ঘরের দরজা কেমন, তাদের ঘরের চালটা কেমন, তাদের সুখ সুবিধা কী, তাদের রাস্তাঘাটের কী সমস্যা, তারা জল পাচ্ছে না, তারা গ্যাস পাচ্ছে না, তারা বিদ্যুৎ পাচ্ছে না, সে সমস্ত কথাগুলো তোরা তুলে ধরিস না। বেটা তোরা যে ওই নেতা কি খায়, কটায় ঘুমায়, কখন ঘুম দিয়ে ওঠে, কি ধরনের শার্ট তার পছন্দ, কোন কালার তার পছন্দ, এই নিয়ে মিডিয়াগুলো পড়ে থাকে। মানে কি বলবো, মানে চাটুকারিতা করার একটা সীমা থাকে। এগুলো কি একটা স্বাধীন সত্তা, একটা মানে গণতান্ত্রিক কথাবার্তা বলার জায়গা, প্ল্যাটফর্ম, সেখানে আপনারা কিভাবে মানে চাটাচাটি পোষাপুষি করেন, দেখলে সত্যি এখন কষ্ট হয়। তাও তো আমরা এখন কথা বলতে পারি, আমাদের এই যে সোশ্যাল মিডিয়া আছে, আমাদের প্ল্যাটফর্ম আছে, আমরা কথা বলতে পারি। প্রত্যেকের আছে এখন ফেসবুক আছে, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তাদের কাছে আপনার ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। এখন এই সমস্ত খবরাখবরগুলো আমরাই তুলে ধরি, যারা সোশ্যাল মিডিয়ায় সামান্যতম কাজ করি, তারা ওই সমস্ত তথাকথিত মানে চাটা মিডিয়ার থেকে আমাদের জোর এখন অনেক বেশি। তাই আমরা যে কথাগুলো বলি সেগুলো আমাদের ওদের ওই সেন্সারে গিয়ে কেটে পত্রিকার মালিক কাটবে, এগুলো দেখানো যাবে না, এগুলো বলা যাবে না, এগুলো করা যাবে না, তাহলে অমুকের রসে পড়তে হবে, অমুক টাকা দেবে না, এই সমস্ত তো আমাদের নেই, আমরা ভয়ও পাই না। যেটা যখন ঘটবে আপনাদের সামনে তুলে ধরব, তাতে আমাদের যা হয় হবে। একটাই তো জীবন, মৃত্যু তো প্রত্যেক দিন আমরা স্বাদ গ্রহণ করব।
একদিন তো না একদিন করতেই হবে। জন্মেছি যেমন একদিন, মৃত্যু হবে একদিন। আর প্রত্যেক দিন বেরোনোর সময় ভাবি যে হয় মৃত্যু হতেই পারে, ওই ভয়টয় পেয়ে আমরা চলি না। এখন কথা হচ্ছে আপনারা সিএতে আবেদন করবেন। আপনি এই উত্তর 24 পরগনা থাকতে পারেন, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, আপনার হাওড়া, কলকাতা, আপনার আমার এই পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে যেখানে আমাদের উদ্বাস্তু বাঙালিরা আছে, আপনারা আমার বাংলা ভাষা বোঝেন, আপনারা আমাকে ফোন করবেন, যে রাজ্যেই থাকুন না কেন, আমি কিন্তু আপনাদের সিএতে আবেদন করার সব রকমের সহযোগিতা করব এবং এখানে বসে আমি আপনাদের গাইডলাইন করে দেব। বাড়িতে বসে আপনাদের আবেদন করে দেওয়ার আমার সুবিধা আছে, সুযোগ আছে। যে সমস্ত বয়স্ক মানুষ আমাদের জেলার ভিতরে আছেন, আসতে পারে না, আমরা কিন্তু আমাদের ল্যাপটপ নিয়ে তাদের বাড়িতে গিয়ে আমরা সিএতে আবেদন করে দিয়ে আসি। কোনো সমস্যা নেই, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। সিএ করতে গেলে এমন কোনো কিছু ডকুমেন্টস লাগে না। 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরকার একটা ডকুমেন্টস, আর বাংলাদেশের একটা ডকুমেন্টস, 3টে কোর্ট অ্যাফিডেভিট, একটি হিন্দু সার্টিফিকেট। 2014 পরে যারা এসছেন ফাইল করে রাখবেন, কি করতে হবে, কীভাবে কী করলে আপনারা পরবর্তী দিনের জন্য আপনারা মুক্ত। 2014 পরে যারা এসছেন তাদেরও ফাইল করার সুযোগ আছে, আপনারা করে রাখবেন, অসুবিধা কিছু নেই। আমি বলবো আপনারা ভয় পাবেন না, আপনারা কারো কথায় কান দেবেন না, কান না দিয়ে সিএতে আবেদন করবেন। দেখুন এখন হাজারে হাজারে মানুষ আবেদন করছে, আপনি বেশি দূর যেতে হবে না, বারাসাত ডিএলসিতে যেয়ে দেখুন 500 থেকে 600 লোক প্রত্যেক দিন লাইন দিয়ে হ্যানিং করছে এবং প্রত্যেক দিন কী হারে সার্টিফিকেট পাচ্ছে সেটা আমরা যারা আমাদের গ্রুপে জয়েন্ট আছেন তারা দেখতে পারেন। আর এই গাইডলাইনের কারণে আমরা এগুলো সামনে তুলে ধরতে পারি না, অনেকে পেয়ে চেপে যায়, পাশে অমুক নেতা আছে তমুক নেতা আছে বলে দেবে, আবার অনেকে নিজে বাংলাদেশি বলতে একটু সংকোচ বোধ করে, গোপনে তারা সার্টিফিকেট নিয়ে ঘরের ট্যাঙ্কের ভিতরে রেখে দিয়েছে, যদি কোনো দিন এনপিআর হয়, কোনো দিন এনআরসি হয়, তখন সেটা বের করে হ্যাঁ আমার সার্টিফিকেট আছে, কোনো দাঁত বের করে, আজকে বলতে লজ্জা হয় ওদের। এমনও লোক আছে, জিজ্ঞাসা করি দাদা বাংলাদেশের ঠিকানা তো লিখতে হবে, কোথায় ছিল, বলে কবে কোথায় ছিল আমার ঠিক মনে পড়ে না, সেই কোন ছোটোবেলায় এসেছি, তবে শুনেছি যে আমার যশোর জেলায় বাড়ি ছিল, কোন গ্রামটা আজ আর মনে পড়ে না। বাবার কাছে শোনোনি কোনোদিন, মায়ের কাছে শোনোনি, তারা বেঁচে আছে, তো কোনোদিন জিজ্ঞাসা করনি যে বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, কোথায় ঘর ছিল, কোনোদিন শোনোনি? আর না, আসলে প্রয়োজন আসেনি তাই শুনিনি। বুঝেছেন মানে কতটা সেলফিশ। আর আমাদের মানুষ যারা এসেছে তারাও নাকি অনেকেই তাদের গ্রামের নাম ভুলে গেছে, জন্মস্থানের কথা ভুলে গেছে, দেশের কথা ভুলে গেছে। স্বদেশের উপর নাহি যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। তাদের পশু বলছি না, তাদের সমানও বলছি না। এই বাক্যগুলো, কবির এই ভাষাগুলো আপনারা একটু জব করবেন, যে আপনি বাংলাদেশে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোন গ্রামে আপনি বেড়ে উঠেছিলেন, আপনার বয়স 20 বছর 30 বছর ধরে চলে যাইছিলেন, আসার পরে আজকে সেই গ্রামের নাম মনে নেই। তাই এই রকম মানে বেহায়া মানুষ, বেহায়া বাংলাদেশি, তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে ঠিক কাজ করেছে, ঘাড় ধাক্কা দিয়ে না, কান মূলে নাকে খদ দিয়ে তাড়াই দেওয়া উচিত। এই সমস্ত মানুষ যারা বাংলাদেশে কোথায় বাড়ি ছিল তারা এখন বলতে পারে না, মানে অনেক ফ্যাশনের কারণে, দেখেন অনেক ছেলে পেলে ফ্যাশনের কারণে একদম বেঁকিয়ে 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 হাঁটে, এদের অবস্থা তাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা এখনো বসে আছো অবশ্যই সিএতে আবেদন করবেন, কারো কথা শুনবেন না। 3 বছর ধরে চিল্লাছি, তার সুফল কিন্তু আমি পাওয়া শুরু করেছি। প্রচুর লোকে সার্টিফিকেট পাচ্ছে, আনন্দ পাচ্ছি, খুশি লাগছে, ভালো লাগছে এবং প্রচুর লোক এখন এসে তারা সিএতে আবেদন করছে। তাই বলবো আপনারা আমার ফোন নাম্বারটা মনে রাখবেন। আমার ফোন নাম্বার 9804682324। আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব, এই কথা আমি আপনাদের দিলাম। তো যাই হোক, আমার এই বক্তব্য প্রত্যেক দিন যে সমস্ত মানুষ দেখেন তাদেরকে বলবো আপনারা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা সিএতে আবেদন করবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে অনেক লোক উপকৃত হবে আমাদের এই বক্তব্যগুলো শুনে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি টেনে আর বেশি বড় করব না।
আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। সবাই চরণে আমার প্রণাম।